হুম, কি এটা? গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, গুড আফটারনুন। ভেরি গুড আফটারনুন। সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের প্রথম ক্লাস বলা যায় WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির। তো এই ক্লাসটা আমরা মন দিয়ে করব, আর এই ক্লাসটা আমরা সুন্দর করে সাজিয়েছি এবং আমরা 5-6 জন টিচার মিলে ক্লাসটা করাবো। এর মধ্যে সবগুলো বিষয় আমরা কভার করব। তো আশা করছি প্রত্যেকটা স্টুডেন্টস খুব মন দিয়ে পারফর্ম করবে এবং ভালোবেসে ক্লাসটা করবে। এই ক্লাস করলে তোমাদের অন্য অন্য এক্সামগুলোও অনেক কাজে লাগবে, এটা এটা আমরা অবশ্যই বিলিভ করি। আর সবথেকে যেটা বড় এবং ইম্পর্ট্যান্ট কথা, আমরা পুরো কোর্সটাকে একটা ডিজাইন করেছি, সেই হিসেবে তোমাদেরকে পড়াবো। যতটুকু দরকার তার থেকে একটু বেশি, কিন্তু অনেক বেশি নয়, তার থেকে কম তো নয়। তাই এবং রিপ্রেজেন্টেশন আমরা সেভাবেই করব তোমাদের সাথে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। আজকে সায়েন্সের প্রথম ক্লাস এবং ডব্লিউবি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির প্রথম ক্লাস তোমাদের সাথে আমি আমাদের তপবন স্টাডি সেন্টারের পক্ষ থেকে শুরু করলাম। তো প্রত্যেকটা জায়গা বোঝার চেষ্টা করবে, যেখানে বুঝবে না সেখানে বলবে স্যার বুঝতে পারেনি বা ম্যাম বুঝতে পারেনি, যে যখন পড়াবে। আমি বিশ্বাস করি, বিশ্বাসের সাথে সাথে এটাও ভাবি, চাকরি পাওয়ার জন্য একটা সঠিক পথ, সঠিক রাস্তা যেমন দরকার, এবং নিজেকে সর্বোত্তম পরিশ্রম করে এগিয়ে নিয়ে চলাটাও কিন্তু পড়াশুনোর একটা অঙ্গ। তাই এই ভরসা আমরা তোমাদেরকে দিচ্ছি, তোমরা সেরাটুকু নিতেই পারবে। তো তোমরা ক্লাসের জন্য প্রত্যেকে রেডি তো? একটু ইয়েস নো জানাও, তাহলে আমি বুঝতে পারবো, আমি ক্লাসটা শুরু করতে পারবো সেইভাবে। চলো। হ্যাঁ, তোমরা তো জানো যে পড়াশুনোর বিকল্প কিছু নেই। যদি পারফর্ম করতে চাও তাহলে শেষ চেষ্টা করে দেখতে হবে, আর সেটা যথেষ্ট ভালোভাবেই করার চেষ্টা করতে হবে। চলো আর কথা বাড়াবো না, আমাদের ক্লাস করতে একটু দেরি হলো। বোঝার চেষ্টা করতে হবে। আজকে আমি প্রথমেই যে চ্যাপ্টার তোমাদের করাবো কোষ, আর এর সাথে সাথে বায়োলজি সম্পর্কে একটা ধারণা প্রথমে আমরা দেব। সে বায়োলজি কিভাবে পড়বে, তোমরা কতটা পড়বে আমি লেখাবো, তোমরা আমার সাথে সাথে খাতা নিয়ে রেডি হও, নোটস নিয়ে রেডি হও, তোমরা নোটস করার জন্য রেডি হও মাই ডিয়ার স্টুডেন্টস। নোটস করার জন্য তোমরা রেডি হও, আমি লিখবো, আমরা পিডিএফ দেখে করাবো, এবং আমি যে চ্যাপ্টার করাবো সেই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে করাবো, তোমাদেরকে দিয়ে করাবো আর কি, যাকে বলে। ঠিক আছে, পুরো ক্লাস না করলে তোমরা বুঝতে পারবে না হয়তো। ঠিক আছে, তো আমরা এবার তাহলে চলতে শুরু করি। দেখো, জীববিদ্যা, আমরা যে জীববিদ্যা পড়ব, বিরাট বড় সাবজেক্ট এটা। এই সাবজেক্টের মধ্যে ভাগ আছে বিভিন্ন রকমের। প্রাণীবিদ্যা রয়েছে, মানে প্রাণীবিদ্যা রয়েছে, উদ্ভিদবিদ্যা আছে, আধুনিক ফলিত বিদ্যা সেটাও কিন্তু আছে। সব আমাদের পড়তে হবে, কোথাও বাদ দিলে চলবে না। এবং কোন বিদ্যাকে কি বলে সেগুলো আমি সুন্দর করে লেখাবো। তারপরে কোন, মানে এগ্রিকালচার কি বা সয়েলের সংক্রান্ত, এই সবগুলো থাকবে। তার সাথে সাথে আমি একটা কাজ করছি, প্রথমে কিছু জিনিস একটু লেখায়। তো আচ্ছা চলো তোমাদেরকে একটা কাজ করে আগে কোর্স চ্যাপ্টারটা করে নিই, তারপর তোমাদেরকে আমি কিছু হাতে লেখাবো এইসব ব্যাপারে। চলো, কোষ বলে যে চ্যাপ্টার, কোষের গঠন বা সেল স্ট্রাকচার বা কোষের গঠন, সেটাই আমরা করব। তো দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ। কোষ মানে সেল। তোমরা জানো মানব জীবন কেন, যে কোনো জীবনের ক্ষেত্রে সবথেকে ক্ষুদ্রতম যে বিষয়টা সেটা হচ্ছে কোষ। আর এই কোষ কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। কেন বলছি ইম্পর্ট্যান্ট? কারণ এই কোষের আবিষ্কার, একটা কথা কি জানো, কোষের আবিষ্কার কিন্তু খুব বেশি দিন হয়নি। 1665 সালে রবার্ট হুক করেছিলেন। তার আগে কিন্তু মানুষ জানতো না যে মানুষের জীবনের একক কী, এটা কিন্তু মানুষ জানতো না। খুব মজার ব্যাপার এইখানটায়। তো সেই কোষ, দেখো একটা কোষকে যদি আমি দেখি, কোষের মধ্যে কত কিছু রয়েছে, অথচ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ছাড়া দেখা যায় না এগুলো।
কত কিছু খেয়াল করে দেখো। আর এগুলো ইংলিশে লেখা আছে কেন? কারণ বাংলায় লিখলে এর লেখাটা ততটা ভালো হবে না, তাই। ঠিক আছে, তো চলো আমি আস্তে আস্তে পড়তে পড়তে সব শিখবো বা জানবো। কোষ আবিষ্কার, দেখো কোষ আবিষ্কার হয়েছে 1665 সালে রবার্ট হুক প্রথম আবিষ্কার করেছে। এগুলো যেগুলো লেখা আছে এগুলো তোমরা লিখবে না, এগুলো পিডিএফ তো পেয়ে যাবে। আর যেগুলো আমি হাতে লিখে দেবো, নোটস তৈরি করে দেবো, সেগুলো তোমরা লিখবে। প্রথম দিন আমি খুব বেশি তাড়াতাড়ি করব না, স্লো মোশনেই যাব, আস্তে আস্তে আমরা গতি বাড়াবো, তাও অ্যাজ পার সিচুয়েশান। ওকে, তো দেখো মাই প্রথম যে কোষ আবিষ্কার করেন তার নাম পরীক্ষাতে আসে, তিনি কে? রবার্ট হুক। তিনি 1665 সালে, এটা একটা কোশ্চেন। এবং তিনি তার কোন ভাষায় তিনি প্রথমে এটাকে বর্ণনা করেছেন? ল্যাটিন ভাষায়। ল্যাটিন ভাষা জানো বিজ্ঞানীদের মেন একটা রিপ্রেজেন্টেশনের ভাষা। আর তিনি সেখানে বলেছিলেন সেলুলা। সেলুলা যার অর্থ ছোট ঘর বা ব্যবহার করেছিলেন, তার মানে দেহের মধ্যে অত্যন্ত সূক্ষ্ম ছোট যে জায়গা সেটাকে কোষ হিসেবে। তাহলে এখান থেকে আমরা কি পড়ব? যে এই ভদ্রলোক যেটা আবিষ্কার করে তার নাম হচ্ছে রবার্ট হুক। তিনি যে আবিষ্কার করেন কোষ দেহের ক্ষুদ্রতম অংশ, কত সালে? 1665 সালে। এখানে এইটুকু পড়বো, বেশি পড়বো না আমরা, ঠিক আছে। এবার দেখো, শ্যালে অ্যান্তুন ভ্যান লিউয়েনহক জীবিত কোষ আবিষ্কার করেন। উনি যেটা ইনি নর্মালি কোষ আবিষ্কার করেন, জীবিত কোষ আবিষ্কার করেন, তার নাম কিন্তু লিয়েনহক। শুধু এইটুকু মনে রাখবে, এইটুকু মনে রাখার দরকার নেই। লিয়েনহক আবিষ্কার করেন এককোষী জীবের বা অস্তিত্ব বা প্রোটোজোয়া। এককোষী যে জীব হয় সেটা এর আগে অবধি জানা ছিল না, তিনি 1674 সালে আবিষ্কার করেন, সেটা হচ্ছে প্রোটোজোয়া। আর এই ভদ্রলোক আমরা মনে রাখি লিয়েনহুক বলে। এটুকু ক্লিয়ার, বেশি পড়াচ্ছি না। কোনো রকম প্রবলেম হলে আমায় একবার জিজ্ঞেস করে নেবে। তো এগুলো খুব সহজ জিনিস, আমি সহজভাবে সামনের দিকে যাচ্ছি। অনেকভাবে বোঝানো যায় কিন্তু দরকার নেই বলে আমি যতটুকু দরকার ততটুকু। কোষ নিউক্লিয়াসের আবিষ্কার, রবার্ট ব্রাউন 1831 সালে কোষের নিউক্লিয়াস বলে যে ব্যাপারটা সেটা আবিষ্কার করেন। ভাবো, প্রথমে কোষ আবিষ্কার হলো, তারপরে কোষের এককোষী কোষ আবিষ্কার হলো, তারপর আবিষ্কার করলেন কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কোষের মধ্যে একটা বিরাট বড় অংশ, যেটা মেন অংশ বলা হয়। তিনি রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন। প্রোটোপ্লাজম কি আবিষ্কার করেন? এই আবিষ্কারগুলো পরীক্ষাতে আসে, তাই এরকমভাবে সুন্দর করে সাজিয়েছে। এই নোটটা তোমার কিন্তু কম্প্যাক্ট নোট। তার সাথে সাথে আমরা কি করেছি, তোমার দেখানোর জন্য, বোঝার জন্য পিকচারাইজেশান করেছি, যাতে তুমি বুঝতে পারো। দেখো, ডুজারজিন প্রথম প্রোটোপ্লাজম কোষ আবিষ্কার করেন, তাকে সার্কোড নামে ডাকা হয়। যেই পুরোকিনজে 19 সালে প্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। ঠিক আছে, এখানে খেয়াল করো যে প্রোটোপ্লাজম কি, এই যে 1835 সালে প্রথম প্রোটোপ্লাজম আবিষ্কার করেন, তাকে সার্কোড নামে ডাকা হয়। আর যেই পুরকিন যে 19 সালে প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করে, আগে প্রোটোপ্লাজম আবিষ্কার করা হয় তার নাম ছিল সার্কোড, কিন্তু পরবর্তীতে প্রোটোপ্লাজম শব্দটা ব্যবহার করে যেই পুরকিনজে। এটুকুর কোনো অসুবিধা নেই, এটা বোঝা গেল। এবার দেখো, কোষ সম্পর্কে যে তথ্য তোমাদেরকে দেব, কোষের সব থেকে ক্ষুদ্রতম কোষের নাম কি? তোমরা একটু একটু বলতে থাকো তো, কে কে বলতে পারো দেখো। সব থেকে ক্ষুদ্রতম কোষের নাম কি? বলো, লিখে নাও আমার সাথে সাথে, লেখো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বা মাইকোপ্লাজমা, যাকে আমরা অরিজিনালি মাইকোপ্লাজমা বলি। মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, ঠিক আছে, মাইকোপ্লাজমা। আর দীর্ঘতম কোষ কি? দীর্ঘতম কোষ জিরাফের গলায় থাকে। কিসের গলায় থাকে? জিরাফের গলায়। লিখে নাও এগুলো, জিরাফের গলায়, দেখবে একবার পড়লে মনে থেকে যাবে। জিরাফের গলায় থাকে দীর্ঘতম কোষ, ঠিক আছে। সেটা কি গলায়? স্নায়ু কোষ, সেটাই কিন্তু হচ্ছে দীর্ঘতম কোষ, ঠিক আছে। আর প্রায় 3 মিটারেরও বেশি লম্বা হয়। কীরকম লম্বা হয়? 3 মিটারেরও বেশি লম্বা হয় দীর্ঘতম কোষ, ঠিক আছে। আর সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম, এটা সব থেকে বড় কোষ। এইগুলো মনে রাখতে হবে। এই অবধি তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে? একবার জানাও তো আমাকে, প্লিজ জানাও একবার যে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা। এটা এই অবধি, এখন অবধি কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা জানাও। অ্যাকচুয়ালি আমরা যে পড়ব, এই পড়ার সাথে সাথে কোন জায়গায় ইম্পর্ট্যান্ট এবং কোথায় ইম্পর্ট্যান্ট সেগুলো আমি হাইলাইট করব। শুধু পড়লেই হবে না, পড়ার সাথে সাথে
তোমাকে এমনভাবে বেসটাকে তৈরি করতে হবে যাতে অন্য পরীক্ষায়ও তোমার কাজে লাগতে পারে। শুধু তাই নয়, যে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষা না, যে জিনিসগুলো তোমার ভেতরে ঢুকবে বারবার সেগুলোকে চর্চা করতে হবে। আর চর্চা করার নামই কিন্তু পারফরমেন্স করা। এখানে বসে থাকা বা থেমে থাকার কোনো জায়গা নেই। একবার তোমরা জানাও যে তোমরা এই অবধি কোনো বুঝতে পারছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা, ইয়েস আর নো বলবে। তাহলে এই তিনটে জিনিস মাথায় রাখবে। মাইক্রোপ্লাজমা দেখতে কেমন দেখো, এর মধ্যে কি কি আছে দেখো, এগুলো আছে। এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয় তোমাদের, সেই জন্য এটা পড়ার দরকার নেই পুরোটা। এগুলো একবার তুমি দেখে রাখতে পারো, কিন্তু এগুলো ইম্পর্ট্যান্ট নয়, শুধুমাত্র ছবিটা দেওয়া হয়েছে ওই জন্য। মাইক্রোপ্লাজমা, জিরাফের কোষ আর উট পাখির ডিম, এগুলো দেখো, উট পাখির ডিম দেখো দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমি আসবো মানবদেহের কোষ সম্পর্কে তথ্য। মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি বলো? মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি বলো? নিউরন। এগুলো একটু লিখে নাও তোমরা, নোটে লিখে নাও, নিউরন। আর মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম কি? সেটা কিন্তু মহিলাদের দেহে যেটা থাকে ডিম্বাণু। আর উল্টোটা ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে শুক্রাণু। এগুলো তোমরা প্রত্যেকে নিজেরাই পারো। কোনো প্রবলেম থাকলে আমায় জানাবে। দেখো নিউরনটা কেমন দেখতে, এগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি আমরা, নিউরন। আর এটা হচ্ছে ডিম্বাণুটা এরকম। আর দেখো এটা হচ্ছে মানবদেহের শুক্রাণু। শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলন ঘটে তখনই তো নতুন জীবের উৎপত্তি হয়। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা হলে আমায় বলো। দীর্ঘতম নিউরন, আর সবচেয়ে বড় যদি বলা হয় তাহলে হচ্ছে ডিম্বাণু, সব থেকে ছোটো হচ্ছে শুক্রাণু। ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে যাব কোষের প্রকারভেদ। আমি কিন্তু মনে করো এটা যদি আমরা বেসিক টু অ্যাডভান্সে ব্যাচে পড়াই তাহলে কিন্তু আমরা এত শর্টে পড়াবো না, আমরা আরও বেশি করে বেশি জায়গা দখল করে পড়াবো। সেটা কিন্তু শুধুমাত্র এই সব কোর্সের ক্ষেত্রে তোমাদের ইম্পর্ট্যান্ট যে খুব বেশি পড়ে লাভ নেই, কারণ সাবজেক্ট তো তোমাদের অনেক, সেটা বোঝো। চলো, কোষ কত রকমের? কোষ হচ্ছে দু রকমের কোষ। দেখো, প্রোক্যারিওটিক আর কোষ আর ইউক্যারিওটিক কোষ। প্রিয় স্টুডেন্ট, প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো প্রোক্যারিওটিক কোষ, এক মিনিট। প্রোক্যারিওটিক কোষ দেখো, প্রোক্যারিওটিক কোষের একটা পিকচার দেখো, এখানে কি কি আছে। রাইবোজোম আছে, ক্যাপসুলের মতো আছে, সেল ওয়াল আছে, প্লাজমা মেমব্রেন আছে। কিন্তু তিনটে জিনিস মাত্র তোমাদের মনে রাখার জন্য আমি লিখবো এখানে। প্রোক্যারিওটিক কোষ, এটা একটা কোষে, এই কোষে হচ্ছে কোষ প্রাচীর আছে। হ্যাঁ, লেখো কোষ প্রাচীর, এইটুকু লিখে নাও, কোষ প্রাচীর আছে। রাইবোজোম, যেগুলো মেন কোন জিনিসগুলো থাকবে আর কোনগুলো থাকবে না সেটাও লিখবো আমরা। রাইবোজোম আছে, সাইটোপ্লাজম আছে, ঠিক আছে। আর কি আছে? ক্রোমোজোম আছে। এইটুকু তোমাদের ইম্পর্ট্যান্ট, মানে এটাও ভেবে ভেবে আমাকে পড়াতে হচ্ছে যে কোনটুকু ইম্পর্ট্যান্ট, সেটুকুই তোমাদের তুলে ধরছি। তাহলে প্রোক্যারিওটিক কোষে কী কী আছে স্যার? কোষ প্রাচীর আছে, রাইবোজোম আছে, সাইটোপ্লাজম আছে, ক্রোমোজোম আছে। এইগুলো কিন্তু মেনলি থাকে। এবার আমি তোমাদেরকে বোঝাবো এই সংক্রান্ত, আর তোমাদের পড়তে হবে না, শুধুমাত্র এইটুকুই পড়ো। এবার আমি ইউক্যারিওটিক কোষে কী কী থাকবে তাহলে দুটোর পার্থক্য তোমরা বুঝে যাবে। এক ধরনের কোষ যার মধ্যে ঝিল্লি আবদ্ধ নিউক্লিয়াস থাকে। লেখো, একটি ঝিল্লি আবদ্ধ নিউক্লিয়াস থাকে, ঝিল্লি আবদ্ধ নিউক্লিয়াস থাকে। বোঝা গেল? আর কোশ্চেন কিন্তু এভাবেই পড়লে কমন আসবে, এটা মাথায় রাখো। ঝিল্লি আবদ্ধ এবং অন্য অন্য ঝিল্লি আবদ্ধ অর্গানেল থাকে। অর্গানেল মানে আরও যেসব অর্গানগুলো থাকে, যেমন কি কি থাকে? এছাড়া মাইটোকন্ড্রিয়া থাকে। খেয়াল করো, আগেরটায় কিন্তু প্রোক্যারিওটিকই মাইটোকন্ড্রিয়া ছিল না। মাইটোকন্ড্রিয়া থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলার থাকে। কি থাকে আরও? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লেখা না পড়তে পারলে আমায় বলবে, রেটিকুলাম থাকে। হয়ে গেল? আচ্ছা, এগুলো থাকছে। আর কি থাকে? আর যেটা কোষের মধ্যে নির্দিষ্ট কার্যক্রম করতে পারে। তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারো যে এখানে কী কী মেন থাকে আর এখানে কি কি মেন থাকে। আরও প্রচুর কিছু থাকে, সেগুলো এখানে সুন্দর করে সাজানো আছে, এত লাগবে না। আরও অনেক কিছু থাকে, সেগুলো এখানে আমি লিখবো না। মেন মেন জিনিসগুলো তোমাদেরকে লিখে দিলাম। যদি প্রবলেম থাকে একবার আমায় একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা ব্যাপারটা। আমি অ্যাকচুয়ালি জোর দিচ্ছি
এটা তো পূর্ণাঙ্গ বিরাটভাবে ডেসক্রিপটিভ পড়াচ্ছি না, মানে আমার উদ্দেশ্য হচ্ছে এরপরে তোমাদেরকে আমি অবজেক্টিভ পড়াবো, মানে PYQ আর হচ্ছে MCQ পড়াবো, ঠিক আছে? তখন তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, আর এগুলো বাড়িতে অনেকবার চেষ্টা করবে। যদি আরও ডিটেল জানা থাকে এই পিকচারগুলো জুম করবে, করে দেখবে তুমি আরও অনেক কিছু বুঝতে পারবে। তো এগুলো তোমাদের কোর্সের জন্য দরকার নেই, তাই আমি এড়িয়ে যাচ্ছি। এই যে বাদ দেওয়াটা তোমাদেরকে শেখাচ্ছি যে কোনটুকু বাদ দিতে হবে। তোমরা পড়তে গেলে কিন্তু এই বাদটা দিতে পারবে না, তোমাদের যেটা মেজর প্রবলেম, ঠিক আছে? এই বাদ দেওয়াটা তোমাদেরকে শেখাচ্ছি আমি। ইউক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ আবার দুরকম ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। এবার আমি তোমাদেরকে শেখাবো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। দেখো উদ্ভিদ কোষ প্রাণী কোষ, এখানে পার্থক্যটা পুরোপুরি লেখা আছে। প্রাণী কোষ হচ্ছে তারা উদ্ভিদ কোষের চেয়ে ছোট, আর উদ্ভিদ কোষ হচ্ছে সাধারণত লম্বা হয়, বড় হয়। কারণ এটাও তো ব্যাপার, মানুষ বা প্রাণীরা খুব বেশি তো বড় হয় না, কিন্তু বড় বা লম্বা হয় না, কিন্তু উদ্ভিদ তো একটা বিরাট বিরাট সাইজের হয়, সেই জায়গা থেকেও মনে রাখবে। আর দেখো ক্লোরোপ্লাস্ট থাকে না, রঙিন যে অংশটা সেটা কিন্তু থাকে না মানুষের দেহে বা জীবের দেহে, কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে কাদের দেহে? সেটা হচ্ছে তোমার উদ্ভিদের দেহে। কারণ সালোক সংশ্লেষ তো মানুষ করে না, সালোক সংশ্লেষ করে, তাই সেখানে থাকে এরকম। এবার দেখো কোষ প্রাচীর অনুপস্থিত, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, সেল ওয়াল বলে কিছু থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে সেল ওয়াল থাকে, কারণ শক্তপোক্ত করার জন্য এটা খুব দরকার। প্লাস্টিড অনুপস্থিত, এখানেও কিন্তু প্লাস্টিড বর্তমান উদ্ভিদের। এত ছোট শূন্যস্থান থাকে, ভ্যাকিউল যেটা আছে না সেটা কম থাকে এটা। আর গাছের হচ্ছে বড় ফাঁপা থাকে, দেখবে গাছ যখন কাটবে দেখবে ওর ফাঁপা ফাঁপা দেখা যায়, তুমি খেয়াল করে দেখবে। আচ্ছা, প্রাণীকোষ গ্লাইকোজেন আকারে গ্লুকোজ জমা রাখে। আসলে গ্লুকোজ যে সমস্ত শক্তির আধার, এই গ্লুকোজটা দেহের মধ্যে জমা রাখে কেন? কারণ হচ্ছে যখন শক্তি দরকার থাকে সেই গ্লুকোজের থেকে শক্তি ব্যয় করতে পারে। তোমরা জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, আর কোষের শক্তিঘর ব্যাংক যেমন হয় না, সেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর হচ্ছে ATPকে বলা হয় এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সির কাজ কি? এনার্জি কারেন্সি হচ্ছে যেমন মানি পার্সের মধ্যে টাকা রাখি, আর ব্যাংকে কি রাখি? ব্যাংকেও টাকা থাকে, কিন্তু সেই টাকা তুমি খরচ করতে পারবে না। কিন্তু মানি পার্সের মধ্যে টাকা থাকলে সেই টাকার সঙ্গে সঙ্গে ভাই একটা রসগোল্লা খাবো চাইলে দিয়ে দিলে। কিন্তু তাই পুরো বড়টাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘরকে। আর ATPকে বলা, অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে কি বলা হয়? যে না, কোষের এনার্জি কারেন্সি। যেরকম টাকা থাকলে ভাই 20 টাকাতে একটা রসগোল্লা খাবো, কথার কথা সেরকমভাবে সেটা বোঝা গেল এটা। আর সবই তো বুঝলে, এটাতে কিছু বোঝানো নেই। এবার কোষ প্রাচীরের মধ্যে কটা কোষ প্রাচীর যদি পড়ি আমরা, অনেক বড় পড়তে। দেখো এক কোষ প্রাচীর টাইপ কত রকমের আছে, সেল ওয়াল, নর্মাল সেল, তারপরে এই সব টাইপ রয়েছে। এত কিছু তো এই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট নয়। তাহলে কি কি ইম্পর্ট্যান্ট সেটাও তোমাদের স্যার কিন্তু সুন্দর করে লিখে দেবে। কোনো কথা না বাড়িয়ে এই নোটসগুলো করতে থাকো সুন্দর করে, দেখবে সমস্ত তোমার এই টাইপের যেসব পরীক্ষা সব তোমার ভীষণভাবে কাজে লাগবে। দেখো এটা একটা, দেখো কোষ প্রাচীর কি? কোষ প্রাচীর থেকে আমরা পড়ব যে এটা হচ্ছে নির্জীব। কোষ প্রাচীরটা কি হয়? নির্জীব, মনে থাকবে। বেশি পড়ছি না তো আমরা, এটা মাথায় রাখো, নির্জীব, জীবন্ত নয়। আচ্ছা, এটা কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়, সেলুলোজ দিয়ে তৈরি হয়। হাতের লেখাটা বুঝে নিও, যদি বলো ভালো করে তাও আমি লিখে দেবো। আচ্ছা, এটা কাঠামোগত শক্তি প্রদান করে। কি করে? কাঠামো মানে গঠন, শক্তি প্রদান করে। প্রিয় স্টুডেন্ট, এইটুকু তো তুমি পড়তে পারবে, আরও অনেক কিছু আছে পড়ার, কিন্তু আমি তোমাদের পড়াবো না। আমি তোমাদের এখানেই এইটুকু দ্য বিগ এন্ড, ব্যাস। আমার কোষ প্রাচীর দা শেষ হয়ে গেল। দেখতে কেমন দেখে নাও কোষ প্রাচীর, দেখলেও তোমার আইডিয়াটা চলে আসবে। এবার আমি চলে আসবো নিউক্লিয়াস। প্রিয় স্টুডেন্ট, নিউক্লিয়াসটা কেমন দেখো। নিউক্লিয়ার এবার আমি একটু লিখে দিচ্ছি, দেখো নিউক্লিয়ার পর্দা দ্বিস্তর বিশিষ্ট এতে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এর মধ্যে উপাদান আদান প্রদানের জন্যে
ছিদ্র থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? আর নিউক্লিয়াস কি থাকে? নিউক্লিয়াসের ক্রোমোজোমে কি থাকে? ক্রোমোজোমে কি থাকে স্যার? না ডিএনএ থাকে। ডিএনএ থাকে আর প্রোটিন থাকে ক্রোমোজোমে। নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, সে ক্রোমোজোমে ডিএনএ আর প্রোটিন থাকে। এবার এটা কখন কাজে লাগে ডিএনএ আর প্রোটিন? এটা হচ্ছে বংশ বা কোষ বিভাজনের সময়। কখন কাজে লাগে এটা দেখা যায় কখন? কোষ বিভাজনের সময়, মানে বংশ বিস্তারের সময় দেখা যায়। বুঝতে পারলে আমায় ক্লিয়ার বলে দাও যে বুঝেছো। তাহলে নিউক্লিয়ার কটা পর্দা, নিউক্লিয়ার পর্দা দ্বারা দ্বিস্তর বিশিষ্ট থাকে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে আদান প্রদান করার জন্য, বিভিন্ন তরল পদার্থ আদান প্রদান করার জন্য কিন্তু এই জায়গায় এই নিউক্লিয়াসের দরকার হয়। এবং নিউক্লিয়াসের বিশেষ যে ইম্পর্ট্যান্ট ব্যাপার, কোষ বিভাজনের সঙ্গে যুক্ত, এবং যেখানে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। এটা কখন কাজ করে? বংশ বিস্তারের সময় কিন্তু এটা কাজ করে। তাহলে এটা বোঝা গেল। আর এটা ডিএনএ কি করে বলতো? ডিএনএ জিনগত তথ্য আদান প্রদান করে। এই যে আমি তোমাদের একটা কথা যদি বলি, তোমাদের মানে তোমার পাড়ার একটা কোনো বাচ্চা বা শিশু বা কখন জন্মায়, দেখবে সন্তানের মতোই প্রায় হয়। তার তো আর পাশের বাড়ি কাকার মতো দেখতে হয় না। কেন? মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই যে জিন, ডিএনএ, আমরা ডিএনএ কথাটা বলি, ডিএনএ দেখবো তো ডিএনএ চেক করবো এরকম বলি না। ডিএনএ হচ্ছে জন্মগতির ধারক ও বাহক, তো তাই ডিএনএর দ্বারা বোঝা যায় যে এটা কার সন্তান। বুঝতে পেরেছো? আন্দাজে বললে হবে না যে পাড়ার কাকুর মতো দেখতে হয়েছে বলে তার সঙ্গে কোন রিলেটেড আছে সেরকম ভাবলে হবে না। তাকে টেস্ট করতে হবে, ডিএনএটা টেস্ট করতে হবে। তার হয়ে গেলে আমায় জানাও একটু। বোঝা গেল? এবার চলে আসে গোলগি বস্তু, গোলগি বডি যাকে আমরা বলি। এটা আবিষ্কার করেছিল কে? গোলগি বলে যে একজন ব্যক্তি, তিনিই কিন্তু এটা আবিষ্কার করেছে এবং তার নামে নামকরণ হয়। তোমরা কি এগুলো নোট করে নিচ্ছ সবাই? নোট না করলে কোনো লাভ হবে না, নোট করে নিতে হবে। নামকরণ হয়। তো এই যে এখান থেকে তুমি কি পড়বে? এখান থেকে পড়ো কি পড়বে? এখান থেকে এই গোলগি বস্তুকে একটা নাম হয়, যে কোষের, লেখো কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। একে ট্রাফিক পুলিশও বলা হয়। একে আর একটা বিশেষ জিনিস পড়বো, এটা কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ঠিক আছে, সে নামে পরিচিত। কি কাজ করে? পরিবহন সহজতর করতে পারে গোলগি বস্তু। সাইটোপ্লাজম মানে প্রোটিনের প্যাকেজিং, প্রোটিনকে রক্ষা করা এবং পরিবহনে করার ক্ষেত্রে কিন্তু এই গোলগি বস্তুর দরকার পড়ে। এই দুটো জিনিস মাথায় রাখবে, এখানে আর বেশি কিছু মনে রাখার দরকার নেই তোমার। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসবো লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ বলা হয়। আচ্ছা, মনে করো আমাদের সমাজে যদি কোনো মানুষ মরে যায়, সুইসাইড করে বা কোনো কিছু হয়, তাহলে আমরা কি করি? কাঁধে করে নিয়ে তাদের শ্মশানে গিয়ে দাহ করি তো। তো এইবার আমাদের দেহের মধ্যে তো অসংখ্য রক্তকণা রোজ মরে যাচ্ছে, অসংখ্য কোষ রোজ ডেড হয়ে যাচ্ছে, অসংখ্য কোষ এই যে রোজ ডেড হচ্ছে, তাদের কি আমরা মাথায় করে নিয়ে কি অন্য জায়গায় ফেলে দিয়ে আসে? বডির মধ্যে তা ফেলে দিয়ে আসে না। এগুলো ডাস্টবিনের মধ্যে জমা হয় কোথায়? এই লাইসোজোমে জমা হয়। তাই জন্য একে সুইসাইড ব্যাগও বলা হয়। আশা করি এই কথাটা তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিপিট করছি, আমরা সমাজে টিকে আছি, দেখো মানুষজন বিভিন্ন রকমভাবে আছে, তারা যদি কোনো সময় মানে মারা যায় বা এক্সপায়ার হয়, তাহলে আমরা কী করি? শ্মশান ঘাটে দাহ করতে নিয়ে যাই, ফেলে দিয়ে আসি। বড় কথা, মরা ঘরে পাহারা কেউ দেয় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি মানে আমাদের দেহের মধ্যে অসংখ্য কোষ দিনরাত মারা যাচ্ছে, তো সেগুলোকে তো আমরা ওখান থেকে সরাতে পারছি না, শ্মশানে দিয়ে আসতে পারছি না। তাহলে দেহের মধ্যে থাকলে তো পচে বলে ক্যান্সারে পরিণত হয়ে যাবে। তাই কি হচ্ছে? তারা ওইগুলো অটোমেটিক্যালি সিস্টেমেটিকভাবে এই লাইসোজোমে চলে যাচ্ছে, সেখান থেকে সেটা বের করে দিচ্ছে। এই যে সিস্টেমটা, তার জন্য নাম হয়েছে লাইসোজোম। এটা হচ্ছে কি বলা হয়? সুইসাইড ব্যাগ বলা হয়। একে কি বলা হয়? সুইসাইড ব্যাগ। একে সুইসাইড ব্যাগ বলা হয় ওই জন্য। ঠিক আছে? আর এটা হজম হয়ে যায়। এই সুইসাইড ব্যাগে যায় যে সব পচা গলা জিনিসগুলো, সব যদি যেগুলো মরে যায় কোষগুলো, সেগুলো আসলে এগুলো আবার হজম হয়ে যায়। এবার চলে আসবো আমরা মাইটোকন্ড্রিয়া। এইটাকে বলা হয় কোষের শক্তিঘর। কেন শক্তিঘর? এটা যে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল, এই মাইটোকন্ড্রিয়া। কেন? এটা কি উৎপন্ন করে? এটিপি উৎপন্ন করে। এটিপি উৎপন্ন করে। ঠিক আছে? এই যে এটিপি উৎপন্ন করে, যা কোষের কার্যকলাপ এবং যান্ত্রিক কাজের জন্য ব্যবহার করা হয়। এই যে এটিপি হচ্ছে শক্তি দেয় শরীরে।
আমি মনে করো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার আমি যদি একটা কলা খেয়ে নিই বা একটুখানি গ্লুকন ডি খাই, তাহলে দেখবি হঠাৎ করে আমি একটা এনার্জি ফিল করে নিচ্ছি, আর সেটা কিন্তু ভীষণ উপকারে লাগে। এই যে হঠাৎ করে শক্তি, রসগোল্লা খেলে শক্তি হয়ে গেল, এই যে এর কারণ হচ্ছে এটিপি শক্তি উৎপন্ন করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রথম কাজ হচ্ছে এটিপি উৎপন্ন করা। আর এটিপি কী কাজ করে? কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে এবং কোষের যান্ত্রিক কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে একে। আর মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর করা বলা হয়। হয়ে গেলে আমায় বলো। এবার দেখো আমরা চলেছি রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এটা ঝিল্লিবিহীন একটা একটা অংশ। ঝিল্লিবিহীন, ঝিল্লি থাকে না, প্রাচীর থাকে না, ঠিক আছে। আর এটা কিসের সাথে জড়িত? লেখো প্রোটিন সংশ্লেষণে জড়িত, প্রোটিন সংশ্লেষণে জড়িত। আর এটা এর দুই কোষেই থাকে, ইউক্যারিওটিকে থাকে, প্রোক্যারিওটিক কোষেও কিন্তু থাকে। এটা বুঝতে পেরেছো তো? এটা দুটো কোষেই থাকে। এবার আমরা আসবো হচ্ছে ভ্যাকুয়াল। দেখো বাবু, আমি ততটুকুই পড়াচ্ছি যতটুকু দরকার, বরং একটু বেশি করে দিচ্ছি, বেশি কিন্তু একদম নয়। মানে এটা আমার উদ্দেশ্য হচ্ছে একটা কম্প্যাক্টে নিয়ে আসা, যে এই চ্যাপ্টারে এটুকু পড়লে কংক্রিট ক্লিয়ার, এই হচ্ছে আমি তোমাদের বলতে চাইছি। পুলিশের এক্সামও হেসে গেলে কভার হয়ে যাবে। ভ্যাকুয়াল কোষের, এটা হচ্ছে কোষের সংরক্ষণ থলি বলি এটাকে। লেখক কোষের, এই ভ্যাকুয়াল মানে কি? ভ্যাকুয়াল মানে অ্যাকচুয়ালি শূন্য স্থান বলা যায়। এটাকে বলা হয় কোষের সংরক্ষণ থলি। কি বলা হয়? কোষের সংরক্ষণ থলি বলা হয় একে, ঠিক আছে। এটা প্রাণীরটা কিন্তু খুব ছোট, প্রাণী যাদের থাকে না, প্রাণীর ক্ষেত্রে এটা হচ্ছে ছোট সাইজে, ছোট। আর উদ্ভিদ যখন হবে সাইজেই শূন্যস্থানগুলো অনেক বেশি বেশি হয় ভ্যাকুয়ালটা, ঠিক আছে। আর এটা উদ্ভিদের কোষের প্রায় 50% থেকে 90% দখল করে আছে শূন্য জায়গা, যেটা কোষের রস দিয়ে পূর্ণ। কী দিয়ে তৈরি? কোষের রস দ্বারা পূর্ণ। হাতের লেখাটা ভালো হচ্ছে না, দাঁড়াও আমি কি পেনটা পাল্টে নিচ্ছি, তোমরা বুঝতে পারছো কি না? কোষের রস দ্বারা পূর্ণ, ঠিক আছে। কোষের রস দ্বারা পূর্ণ। কি বললাম? ভ্যাকুয়াল মানে শূন্য জায়গা। এটা কোষের সংরক্ষণ থলি বলা হয়। এটা প্রাণীদেহে ছোট হয়, উদ্ভিদদেহে বড় হয়। এবং এইটা যে কোষের রস দ্বারা পূর্ণ থাকে, আর এটা মানে কোষের মধ্যে প্রায় 50 থেকে 90% জায়গা জুড়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা কি করে? কোষের স্থূলতা বৃদ্ধি করে, কোষকে বড় করতে সাহায্য করে এটা, ঠিক আছে। আর এর মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে, শর্করা থাকে, প্রোটিন থাকে। আর এককোষী জীবের মধ্যে খাওয়া দাওয়া বা বিভিন্ন রকমের জিনিস থাকে ওর মধ্যে। আর কি কাজ করে এর মূলত? কি কাজ করে? এর যে কাজগুলো করে, এককোষী জীব থেকে অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। এককোষী জীব থেকে জল এবং বর্জ্য পদার্থ। তাহলে এই অবধি যা আমরা কোষ পড়লাম, কোষের যে বেসিক বা ফান্ডামেন্টাল নলেজ কিন্তু এইগুলো। এর বাইরে ফান্ডামেন্টাল নলেজের জন্য আর তোমার যাওয়া দরকার নেই। তাহলে প্রথম থেকে আমরা যা পড়লাম একবার মনে রাখতে পারবে তোমরা? দেখো তো মনে আছে কি না। এবার আমি কয়েকটা কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব এই চ্যাপ্টারে, তারপরে চলে যাব আরও কিছু ফান্ডামেন্টাল লেখানোতে। দেখি আমার প্রিয় স্টুডেন্টরা কতটা পারফর্ম করতে পারে মনোযোগী হয়ে, ঠিক আছে। তোমরা আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা, কোথাও প্রবলেম থাকলে সেটা আমায় একবার তাড়াতাড়ি জানিয়ে দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে রিগার্ডিং এই যে পড়ালাম, কোথাও যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের মনের মধ্যে, তো একবার আমায় জানিয়ে দাও তাড়াতাড়ি করে, একটু তাড়াতাড়ি করে জানিয়ে দাও, তাড়াতাড়ি করে জানাও একটু। কেউ তো জানাবে তো যে তোমাদের কোনো প্রবলেম আছে কি না বা বুঝতে পেরেছো কিনা, বলো আমায়। আচ্ছা, এবার আমি কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। দেখো, কোনো কোষীয় অঙ্গকে কোষের আত্মঘাতী বলা হয়। তোমরা অ্যান্সারগুলো সব দিতে পারবে। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, কোনো প্রবলেম নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। আমি যে পড়াচ্ছি এরপরও বাড়িতে তোমাকে 10 বার পড়তে হবে, তারপরে মনে থাকবে, না হলে কিন্তু ভুলে যাবে একটা সময়। আমি শুধু সিস্টেমটা, হাড় কাঠামো তৈরি করে দিচ্ছি, বাকি কাজ তোমাকেই করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক আছে। দেখো তো, কোন কোষীয় অঙ্গকে কোষের আত্মঘাতী ব্যাগ বলা হয়? অল রাইট, ওকে স্যার, ঠিক আছে। আমি তোমাদেরকে পড়িয়েছি আত্মঘাতী বলা হয় কাকে? লাইসোজোমকে বলা হয়। এটা কি, এর মধ্যে কি থাকে? কোষের বর্জ্য পদার্থ, ক্ষতিগ্রস্ত যে অংশগুলো সব কি রেখে দেয়, তারপরে
হজম হয়ে চলে যায়, ঠিক আছে। কোনো কোষের খারাপ হয়ে যাওয়া কোষ সব কিন্তু এ নিজের কাছে রেখে দেয়, দিয়ে তারপর আস্তে আস্তে সেটা খারাপ হয়ে যায়। প্রিয় স্টুডেন্টস, হয়ে গেলে বলো, সবাই তো অ্যান্সার ঠিকই লিখলে দেখলাম। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। নিচের কোন কোষীয় উপাদানটি বেশিরভাগ প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত? বলো। নিউক্লিয়ার মেমব্রেন, এটা কোথায় অনুপস্থিত? প্রোক্যারিওটিক কোষে কিন্তু এটা মানে নেই আর কি, থাকে না। ডিএনএ আবদ্ধ করার জন্য নিউক্লিয়ার পর্দা থাকে না। ডিএনএ আবদ্ধ থাকে না। খুব সুন্দর করে বুঝতে হবে সামনের দিনের জন্য। কোন অণুকে কোষের শক্তিঘর বলা হয়? আমি একটু আগে বলছিলাম মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। কি করে? এটা হচ্ছে এটিপি তৈরি করে। কি তৈরি করে? আমি বলেছিলাম না, এটিপি তৈরি করে। আচ্ছা, এটিপি তৈরি করে বিভিন্ন প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এনে, ঠিক আছে। এটা কোন কোষে পাওয়া যায়? ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। বেশিরভাগ ইউক্যারিওটিক কোষে এটা বর্তমান বা পাওয়া যায়, ঠিক আছে। আর কিংবা এটা কোষের সাইটোপ্লাজমেও থাকে। কোথায় থাকে? সাইটোপ্লাজমও কিন্তু পাওয়া যায়, আমি লিখছি না। আর এটা বিপাক ক্রিয়াতেও কাজে লাগে। আর এটা কী কাজ করে? মাইটোকন্ড্রিয়া তাই মাইটোকন্ড্রিয়া কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোষের শক্তিঘর যাটাকে বলে। পরেরটায় চলে যাচ্ছি আমি। মানবদেহের সবচেয়ে বৃহত্তম কোষের নাম কি? একটু আগে বললাম, ডিম্বাণু হচ্ছে মানুষের বৃহত্তম অংশ, বৃহত্তম বড়। আর ক্ষুদ্রতম হচ্ছে শুক্রাণু, আর লম্বা হচ্ছে কি? নিউরন। এইগুলোই তো আমি পড়লাম। উটপাখির ডিম হচ্ছে মানুষের নয়, মানে সব থেকে বেশি বড় আর কি, মানুষেরটা নয়। ওকে, কারণ কোনো প্রবলেম হলে সাথে সাথে আমায় জিজ্ঞেস করো স্যার। নিচের কোন কোষটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়? দেখো কোনটা, বলো কোনটা পাওয়া যায়? লাইসোজোম। এই সুইসাইড ব্যাগ যেটা, সেটা কিন্তু শুধুমাত্র কিসে পাওয়া যায়? প্রাণী দেহের পাওয়া যায়, জীবদেহের মানে অন্য দেহের পাওয়া যায় না, উদ্ভিদ দেহে পাওয়া যায় না। জীবনের মৌলিক একক কি? এটা বুঝতে কি আর কোনো কোয়েশ্চেন লাগে নাকি? কোষ। নিচের কোন কোষ তত্ত্ব অনুসরণ করে না? তত্ত্ব অনুসরণ করে না, তথ্য অনুসরণ করে না। কোনটা? মানে এক জায়গা থেকে এক জায়গায় যায় না। ভাইরাস। ভাইরাস আসলে এ লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, মানে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের এক ধরনের বস্তু, ঠিক আছে। কোষের কার্যকলাপ কোনটি নিয়ন্ত্রণ করে? কোষের কার্যকারী কার্যকলাপ কোনটি নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াস, ঠিক আছে। নিচের কোন অর্গানেলগুলি শুধুমাত্র উদ্ভিদের মধ্যেই থাকে? কোনগুলি থাকে বলো? প্লাস্টিড, এটা রঙিন পদার্থ, শুধুমাত্র উদ্ভিদের মধ্যে থাকে। কারণ কি? এরা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, মানুষ তো আর করে না। বুঝতে পারলে তো? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠিত কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি, তোমাদের তো একটু আগে পড়ালাম। এই রকম টাইপের কোশ্চেন আসবে, সহজ কোশ্চেন অথচ ইম্পর্ট্যান্ট। বা আরও যেগুলো আছে, আমরা এছাড়া নোটস প্রোভাইড করব তোমাদের, প্রচুর প্রচুর নোটস, প্রচুর মক টেস্ট। তোমরা এইগুলো ছাড়া বাইরের কোনো জগৎ নেই। আর আমরা এত সুন্দর এবং সিস্টেমেটিকভাবে তোমাদেরকে প্রোভাইড করব, যা সেগুলোই যথেষ্ট, সেগুলোই সাফিসিয়েন্ট। এটা মাথায় রাখবে তোমরা, ঠিক আছে। কোষ শব্দটি কে দিয়েছেন? বলো, কোষ শব্দটি কে দিয়েছেন? তাড়াতাড়ি বলো। একটু আগে তো পড়ালাম, রবার্ট হুক কোষের কথা 1665 সালে কিন্তু আবিষ্কার করেছিলেন, তাই তো? তার গবেষণার পেপারের নাম কি ছিল জানো? মাইক্রোগ্রাফিয়া, তার গবেষণার পত্রর নাম। মাইক্রোগ্রাফিয়া। একটি উদ্ভিদ কোষ প্রাচীর মূলত প্রোটিন, সেলুলোজ, লিপিড, স্টার্চ দিয়ে তৈরি। কোনটা? উদ্ভিদ কোষ কী দিয়ে তৈরি হয়?
সেলুলোজ দিয়ে তৈরি হয়, বললাম না, সেলুলোজ সেলুলোজ প্রাণীদের হয় না। রাইবোজোম ড্যাশ তৈরি করে, কি তৈরি করে রাইবোজোম? প্রোটিন তৈরি করে রাইবোজোম, প্রোটিন। রাইবোজোম কিন্তু সব রকম জীবন্ত কোষে পাওয়া যায়, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়াতেও পাওয়া যায় এটা, ঠিক আছে। রাইবোজোম শরীরে কি করে বলো তো? অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। রাইবোজোম শরীরে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি করে। প্রোটোপ্লাজম শব্দটি কে আবিষ্কার করেন? যোহন ধর্ম প্রচারক পুরকিনজে, যাজক বলে না, সেই রকম, আমাদের যারা পুরোহিত থাকে সেরকম। আচ্ছা, কোষের মধ্যে সবচেয়ে বড় কোষীয় অঙ্গ কোনটা? কোষের মধ্যে সবথেকে বড় অঙ্গ কোনটা? সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেটা মেন ক্ষমতার মালিক, ঠিক আছে। সমস্ত কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটা কি করে? সমস্ত কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। প্রাণীদেহের নিচের কোনটি সব থেকে বড় কোষ? নিউরন। প্রাণীদের সব থেকে বড় কোষ কোনটা? নিউরন, ঠিক আছে। সব থেকে বড় কোষ হচ্ছে নিউরন। নিউরনকে আর একটু বলতে পারি আমরা স্নায়ু কোষ বলতে পারি, স্নায়ু কোষ বলতে পারি, ঠিক আছে। এটা উত্তেজনাপূর্ণ কোষ একটা, মানে সেন্সিটিভলি খুব উত্তেজনাপূর্ণ কোষ এটা একটা, ঠিক আছে। আর এটা, এর কাজ হলো কি? এই কোষের কাজ হলো মস্তিষ্কে তথ্য আদান প্রদান করা। মস্তিষ্কে তথ্য আদান প্রদান করা এবং তা বিশ্লেষণ করা, এবং বিশ্লেষণ করা, ঠিক আছে। এটা মনে রাখো, ঠিক আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা ধ্বংস হলে কিন্তু নতুন করে তৈরি হয় না, কিন্তু স্টেম বসিয়ে নতুন করে নতুন সায়েন্সের জগৎ এসেছে, সেগুলো কিন্তু সম্ভব, পারা যায়। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনে, নিচের কোন অঙ্গাণুটি একটি কোষের প্রচুর পরিমাণে উপস্থিত থাকে? জল, কার্বোহাইড্রেট, শৈবাল, প্রোটিন, কোনটা? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে সব থেকে দেহের মধ্যে। না, দাঁড়াও, না না, সরি সরি, জল থাকে, আমি ভুল বললাম, কার্বোহাইড্রেট না, জল। আমি এক্সট্রিমলি সরি, আমি জল থাকে, আমি কেন ভুল বললাম, জল থাকে কোষের মধ্যে, ম্যাক্সিমাম জায়গাটা জলই থাকে। পরের কোশ্চেনে চলে যাব আমি। নিচের কোন উপাদানটি পাতাকে সবুজ করে? এ তো একদম পাতি কোশ্চেন, সি ক্লোরোফিল। প্রিয় স্টুডেন্ট, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে। আমি আরও কিছু স্যাম্পল তোমাদের দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমি যে কাজটা তোমাদেরকে করব, কিছু লিখবো, আমি কিছু লিখবো, সুন্দর সুন্দর কিছু আমি কোশ্চেন লিখবো, সেগুলো তোমরা একটু লিখে নাও, ঠিক আছে। সুন্দর করে কিছু কোশ্চেন লিখবো। আচ্ছা, তোমরা যে যতটুকু পড়লে, এর মধ্যে তোমাদের মোটামুটি আমি একটু সাধারণভাবে পড়ানোর চেষ্টা করলাম, যে তোমরা বুঝতে পেরেছো কিনা এটা বলবে। আর আমার উদ্দেশ্য কিন্তু অন্যরকম ছিল। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো ছোটোবেলা থেকে পড়ে এসছো, আমি যেগুলো দরকার সেগুলো নিয়ে তোমাদের সামনের দিকে চলে গেলাম, এটাই হচ্ছে আমার কাজ। আর কিছু কোশ্চেনে ডিসকাস করলাম, যে কোশ্চেনগুলো তোমার পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট সেরকম। এবার আমি যেটা আসবো তোমাদের কাছে, সেরকম কিছু কোশ্চেন লিখবো, যেগুলো তোমরা শুধু লিখে নাও, এগুলো পরীক্ষাতে ইম্পর্ট্যান্ট। এছাড়াও নোটস যাবে, রোজ তোমাদেরকে কয়েক পাতা করে নোট যাবে। একবারে সব নোট দেওয়া হবে না, কারণ একবারে নোট দিলে তোমরা সব পড়তে পারবে না। টেকনোলজি শিখতে হবে, পড়ার টেকনিক। সারা দেশে তো প্রচুর মানুষ পড়ছে, তাহলে চাকরি তো মুষ্টিমেয় মানুষ পাবে। এই যে কোনো কোনো টিচারের কাছে 14 লাখ 15 লাখ লোক পড়ে, আরে ভাই, চাকরি তো সবাই পাচ্ছে না। কিন্তু চাকরি পাওয়ার জন্য সত্যি একটা অথেন্টিক সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রাখো। এ না, প্রতিদিনকার জন্য আমরা যে মক টেস্টগুলো দেবো, সেই মক টেস্টগুলো মন দিয়ে করবে। কোথাও যেন অসুবিধা হলে তার আবার যে মক টেস্টগুলো সলভ পেপার দরকার হলে আমরা সলভ করে দেবো।
তারপর রোজ যে আর প্রতিদিনকার পড়ার প্রতিদিন করবে। আর কি আরেকটা কথা, অনলাইন পড়ছো এটা ভেবে লাভ নেই যে আমি মানে পড়বো না বা অসুবিধা আছে তা না। রেগুলার পড়া যদি রেগুলার করে না ফেলতে পারো, অনলাইনে কিন্তু তোমায় জীবন শেষ করে দেবে অনলাইনটা। ঠিক আছে, এবার আমি কিছু কোশ্চেন লিখবো যেগুলো তোমার ক্ষেত্রে এইসব পরীক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, চলো শুরু করছি। আচ্ছা, তুমি আমায় বলবে যে জীববিজ্ঞানের জনক, প্রাণীবিদ্যার জনককে। আমি লিখবো, তোমরা আমায় বলবে, তোমরা লিখে নেবে এই কোশ্চেনগুলো। জীববিজ্ঞান ও প্রাণীবিদ্যার, ডাইরেক্ট এই কোশ্চেনগুলো বারবার এসেছে, সেগুলো জনককে তোমরা লিখতে থাকো তো পারো কি না। বোটানি মানে উদ্ভিদবিদ্যার জনককে, জনক বলো। তারপরে উদ্ভিদ যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো লেখব। শরীরবিদ্যার জনককে, এগুলো সহজ কোশ্চেন বলো। আয়ুর্বেদের জনককে, জনককে। তারপরে হচ্ছে মেডিসিনের জনককে। এই জনক নিয়ে কিন্তু একটা কোশ্চেন আছে, মেডিসিনের জনককে, ফাদার অফ মেডিসিন। ঠিক আছে, এইগুলো বলো তো এই কোশ্চেনগুলো। এটা হচ্ছে অ্যারিস্টটল, অ্যারিস্টটল। আর বোটানির জনককে লেখো থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস। স্টেফেন হেলস, উদ্ভিদ প্রাণীবিদ্যা। লেখা না বুঝতে পারলে বলবে। স্টেফেন হেলস, ঠিক আছে। আর আয়ুর্বেদের জনক চড়ক। হয়েছে সব। আচ্ছা, মেডিসিনের জনক কাকে বলা হয়? হিপোক্রেটিস, হিপোক্রেটিস, হিপোক্রেটিস। আচ্ছা, শল্য চিকিৎসার জনককে সুশ্রুত, শল্য চিকিৎসা। এগুলো কিছু বোঝানোর ব্যাপার নেই, এগুলো জাস্ট কোশ্চেন লিখছি আমি, দেখে দেখে ইম্পর্ট্যান্টগুলো তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ট্যাক্সোনমির জনককে, ট্যাক্সোনমি নামকরণ বিজ্ঞানে, ট্যাক্সোনমি জনক, খুব ইম্পর্ট্যান্ট, মানে আসার মতো কোশ্চেন বলা যায়। ট্যাক্সোনমির জনক, ট্যাক্সোনমির জনককে ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে। আচ্ছা, কোষবিদ্যার জনক যদি বলা হয় ফাদার অফ সেল, তাহলে আমরা সাইটোলজি, তাহলে আমরা বলবো রবার্ট হুক, কারণ রবার্ট হুক 1665 সালে আবিষ্কার করেছে কোষ, ওকে বলা হচ্ছে। ঠিক আছে। আর ভাইরাস তত্ত্বের জনককে স্ট্যানলি, স্ট্যানলি। আচ্ছা, রক্তের গ্রুপ আবিষ্কার করেছে কি? ল্যান্ড স্টেনার, রক্তের গ্রুপকে আবিষ্কার করেছে ল্যান্ড স্টেনার। আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত বিদ্যার জনক, রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত বিদ্যার জনক এডওয়ার্ড জেনার, ওই যে বিভিন্ন টিকাগুলো আবিষ্কার করেছে, এডওয়ার্ড জেনার। হয়েছে সেটা লেখা। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের জনককে আলেকজান্ডার ফ্লেমিং। তো জানো বলে লিখছি না, এই কোশ্চেনগুলো কিন্তু অবহেলার নয়, আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বলে। আচ্ছা, উইলিয়াম হার্ভে হচ্ছে রক্ত সংবহন জনক, রক্ত সংবহন বিদ্যার, ব্লাড সার্কুলেশন জনক, নাম হচ্ছে কি? হার্ভে, উইলিয়াম হার্ভে। আচ্ছা, জেনেটিকের জনককে গ্রুগার জেহেন মেন্ডেল। আচ্ছা, এগুলো যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট।
সেগুলো। এই অবধি তোমরা কি কিছু বুঝতে পারলে নাকি বলো? আমি অ্যাকচুয়ালি যেটা তোমাদেরকে করতে চাইছি, গিমিক বা প্রচুর কোয়েশ্চেন নিয়ে নয়, সেটা হচ্ছে ব্রিফ টু দ্য পয়েন্টে যেগুলো দরকার সেগুলোই বলার চেষ্টা করছি। বুঝতে পারলে আমায় একবার বলো তাড়াতাড়ি। হ্যালো? হ্যাঁ, আমি ক্লাসে আছি তো এখন কথা বলতে পারছি না। ঠিক আছে, এবার তুমি আমায় বলবে শরীরবিদ্যাকে কি বলে? ফিজিওলজি। আচ্ছা, এগুলো তোমরা তো জানো, এগুলো নিয়ে চর্চা, এগুলো থেকেও পরীক্ষাতে আসে কোশ্চেন। এবার আমি কিছু চাষ সংক্রান্ত বলবো। চাষ তোমরা বলার চেষ্টা করো। তোমরা, আমি লিখছি, তোমরা বলবে যে মৎস্য চাষকে কি বলবো আমরা, বলো। মৎস্য চাষকে আমরা কি বলবো? বলো বলো বলো। তোমরা লেখো তো ডান দিকে, মৎস্য চাষকে ইংরেজিতে লিখবে। রেশম চাষকে কি বলবো? ঠিক আছে, আমি যেগুলো পড়াচ্ছি এইগুলো পড়বে। মৌমাছি চাষকে কি বলে? আরও প্রচুর আছে সবগুলো, আমি বেছে বেছে কিছু লিখিয়ে দিচ্ছি। মৌমাছি চাষ, তারপরে পোলট্রি ফার্ম, পোলট্রি চাষকে কি বলবে? তারপরে আরও, হ্যাঁ এইগুলো বলো আগে। মৎস্য চাষকে আমরা বলি কি স্যার? পিসিকালচার। পিসিকালচার ইংরেজিতে লিখতে হবে এটা, পিসিকালচার। বা ভেরি গুড। রেশম চাষকে কি বলে? সেরিকালচার। সেরিকালচার। আচ্ছা, মৌমাছি চাষকে কি বলা হয়? অ্যাপিকালচার। খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মারাত্মক ইম্পর্ট্যান্ট সব পরীক্ষার জন্য। আচ্ছা, পোলট্রি চাষকে পোলট্রি বলে আর কি, ঠিক আছে। এইগুলো, এই মৎস্য চাষ পিসিকালচার মানে মাছ সংক্রান্ত যে বিজ্ঞান। রেশম চাষ মানে সেরিকালচার, যেটা আমি বলছি সেটা অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি? রেশম মদ প্রতিপালন উৎপন্ন, কি বলতো? রেশম মদ প্রতিপালন ও উৎপাদন যে যে বিজ্ঞান। এপিকালচার, এপিকালচার যে মৌমাছি প্রতিপালন এবং মধু উৎপন্ন দিয়ে যেটা যে বিজ্ঞান সেটা। তাহলে এগুলো আমরা আপাতত বুঝতে পারলাম, তাই তো? এই যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি। চ্যাপ্টারের পরে এগুলো আলাদা করে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, জনকগুলো বলেছি আমি তোমাদের। ওহো, হ্যাঁ, এইবার কিছু ভীষণ ইম্পর্ট্যান্ট আবিষ্কার যেগুলো বারবার জিজ্ঞেস করতে পারে, কারণ এই সব পরীক্ষার জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। যেমন জিজ্ঞেস করতে পারে, বারবার করে জিজ্ঞেস, ওয়াটসন আর ক্রিক কি করেছে, কি আবিষ্কার করেছে? ওয়াটসন অ্যান্ড ক্রিক, তোমরা নিজেরা বলার চেষ্টা করো। কি আবিষ্কার করেছে বল, ওয়াটসন অ্যান্ড ক্রিক, এটা বলতে পারবে? রবার্টসন কি আবিষ্কার করেছে? রবার্টসন, এইগুলো বলো যদি বলতে পারো। হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেছে? দেখি কতজন বলতে পারো হরগোবিন্দ খুরানা। আচ্ছা, লুই পাস্তুর, আমি বিখ্যাত যেগুলো ইম্পর্ট্যান্ট সব তো পড়ে পারবে না তোমরা। লুই পাস্তুর, এই যে আমি সাজেস্টিভ করে করাচ্ছি তোমাদের। লুই পাস্তুর কি আবিষ্কার করেছে? সেলিম আলী বিখ্যাত কেন? কেন? আচ্ছা, আরও যেগুলো আমি ইম্পর্ট্যান্ট সেগুলো বলছি পরে, আগে এগুলো তোমরা পারো কি না দেখো। ওয়াটসন আর ক্রিকের যে নাম বললাম কেন বিখ্যাত বলো? 1953 সালে ডিএনএ আবিষ্কার করেছে, ঠিক আছে, এবং তার গঠন বর্ণনা করেছে। রবার্টসন কেন বিখ্যাত? রবার্টসন 1959 সালে কোষের একক পর্দা আবিষ্কার করে। কোষের একক পর্দা আবিষ্কার করে 1959 সালে।
হরগোবিন্দ খুরানা তোমরা নিশ্চয়ই জানো, ইনি হচ্ছে জেনেটিক কোড প্রবর্তন করে। কি কোড? জেনেটিক কোড প্রবর্তক করে। এই দিন কিন্তু ভারতের বংশোদ্ভূত। লুই পাস্তুর টিকা আবিষ্কার করে কত সালে? 1864 সালে। লুই পাস্তুর পাস্তুরাইজেশন থিওরি, যেটা তার জন্য বিখ্যাত হয়েছে। সেলিম আলীকে আমরা কেন বিখ্যাত বলি? সেলিম হচ্ছে বার্ডম্যান বলা হয়, একে বার্ডম্যান বলা হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একবার দেখো তো যে তোমরা বুঝতে পারছো কিনা সব। আর তথ্যে ভরা ক্লাস কিন্তু করতে হবে তোমাদের। তথ্যে ভরা ক্লাস না করলেও অকারণ পড়াশুনো করে কোনো লাভ হবে না। আচ্ছা, এইবার এমন কিছু ব্যক্তিত্বের নাম বলবো যেগুলো আরও মারাত্মক ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে। কেমন? রোনাল্ড রস নাম শুনেছো? রোনাল্ড রস নাম শুনেছো? এই রোনাল্ড রস কেন বিখ্যাত? ইনি কলকাতা থেকে কিন্তু আবিষ্কার করে এটা ম্যালেরিয়ার কারণ আর প্রতিরোধ। ম্যালেরিয়ার কারণ ও প্রতিরোধ। ওকে, আচ্ছা। যক্ষা রোগ সম্পর্কিত তথ্য কে দিয়েছিলেন বলো? যক্ষা রোগ সম্পর্কিত তথ্য কে দিয়েছিলেন? তার নাম হচ্ছে রবার্ট কক্স। রবার্ট কচ। আচ্ছা, ইনসুলিন আবিষ্কার করে কে? রবার্ট না, বান্টিং। বান্টিং আবিষ্কার করে ইনসুলিন। বারবার বলছি, এগুলো প্রচুর আছে, তার মধ্যে বেছে বেছে খুব সুন্দর দেখে দেখে যেগুলো, সেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো তোমাদের সঙ্গে আমি পড়াচ্ছি। কিন্তু প্রচুর আছে, পড়ে শেষ করতে পারবে না। আমার কাজ হচ্ছে ওর থেকে সাজেস্টিভভাবে তোমাদেরকে দেখানো। পুরো জায়গাগুলো কভার করতে হবে আমাকে, পুরোটা। অণুবীক্ষণক যন্ত্রকে আবিষ্কার করেন? যন্ত্র কে আবিষ্কার করেন? অণুবীক্ষণিক যন্ত্র কে আবিষ্কার করেন? জেড জানসেন। জেড জানসেন আবিষ্কার করেন। গ্রেগার জোহান মেন্ডেল তোমরা জানো, বংশগতির যে সূত্র আবিষ্কার করেন। আর মিউটেশন তথ্য আবিষ্কার করেন হুগো দা ভ্রিজ। এগুলো পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাবে না তো আবার? বলো দেখি। এবার তোমাদের সঙ্গে কিছু সহজ সহজ, মানে আমি আরেকবার বলি যে আমরা কিন্তু তোমাদের এর সাথে সাথে বিভিন্ন নোটস মেটেরিয়াল প্রোভাইড করছি। মাঝে মাঝে কিন্তু এক্সাম হবে, প্রচুর 50-60টা এক্সাম হবে তোমাদের। রেগুলার ওয়াইজ এক্সামগুলো তোমরা দেবে এবং কীরকম মার্কস পাচ্ছ সেটা অ্যানালিসিস করবে। আর যা পড়ানো হচ্ছে রোজ রোজ পড়ানো হবে, সেগুলো কিন্তু ফেলে রাখবে না।
একদিন যদি ফেলে রাখো তপবন স্টাডি সেন্টারের সিস্টেম কিন্তু তুমি আর মানে আটকে ধরে পারবে না। তাই পারফর্ম করতে হলে সেই অর্থে সেরাটুকু দাও, একদম সেরাটুকু। তুমি একটা সঠিক গাইডলাইনের আওতায় যখন তুমি এসে পড়েছো, তখন তোমার একটাই কাজ, বেস্ট পারফর্ম দিতে হবে। কোনো কম পড়ার জায়গা নেই, গ্রুপ সি গ্রুপ ডি একই পড়তে হবে। বলো তোমাদের আর কি জানার আছে? আজকের ক্লাস আমি এই অবধি রাখছি, কারণ তোমাদের মাথায় নিতে পারবে কি না জানি না। প্রথম দিনের ক্লাস আমি কিন্তু শুরু থেকেই একটা সিস্টেমে চলবো, তোমাদেরকে কথা দিয়েছি। আর তপবন স্টাডি সেন্টার এভাবেই কিন্তু দিনের পর দিন পারফর্ম করে যায়। আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করি বা ডিসপ্লে করতে রাজি নই কখনোই। আমরা আমাদের সেরাটুকু আমাদের স্টুডেন্টের কাছে অলওয়েজ দেব, আমাদের প্রমিস এটা। ওকে, তো আজকে কি এখানেই দা বিগ এন্ড করবো? তোমরা বলো, তোমাদের কি চিন্তা ভাবনা বলো। এভাবে আমরা কিন্তু বায়োলজি, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পল সায়েন্স, টোটাল সিস্টেমটা করব জিকের মধ্যে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, আবার ওদিকে ম্যাথসের মধ্যে যেগুলো আছে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আমরা কিন্তু করব। ইংরেজি যেখানে আছে ইংরেজি ক্লাসটাও সুন্দরভাবে সিস্টেমেটিক হবে। আমরা একটা সিস্টেমে সাজিয়ে ফেলেছি। আমাদের উদ্দেশ্য এই যে লাইভ ক্লাসই হচ্ছে, কিন্তু এই যে লাইভ ক্লাসেই তোমরা তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারছো, তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করলে বলতে পারছো অ্যান্সারটা, অন্য কোনো কিছু জিজ্ঞেস করতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি বুঝতে এখন অবধি যা যা হলো তোমরা কি বুঝতে পেরেছো? কোনো অসুবিধে, কোথাও যদি তোমাদের মনোভাবে অসুবিধা হয় তো আমাদেরকে বলতে পারবে কোনো রকম। আর আমাদের যদি কোনো কিছু জানানোর থাকে 8820022385 এই নাম্বারে জানাবে। ওকে, আশা করি বোঝা গেল। দেখো, পড়াশুনো তো করতেই হবে চাকরি পাওয়ার জন্য। পড়াশুনো না করে কেউ তো এগোতে পারবে না। পড়াশুনো করতে হবে এবং সেই অর্থে সঠিক সিস্টেমে পড়তে হবে। কত পড়বে? যদি তুমি পড়তে চাও, পড়ার শেষ নেই। আর এখন তো সহজে নোটস মেটেরিয়াল জোগাড় করার কোনো ব্যাপারই নেই, যে কোনো মুহূর্তে যখন তখন নোটস জোগাড় করতে পারবে। কিন্তু কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, সেটাই তো কোটি টাকার প্রশ্ন। এটাই কিন্তু মেন। ঠিক আছে, যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে 8820022385, এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কপি করে। আমরা তোমাদেরকে সুন্দর করে সেই জায়গাটা কম্পেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। অনেক সময় ডাউট থাকতে পারে, প্রবলেম হতে পারে, কোনো প্রবলেম হলে সেটাও আমাদেরকে যোগাযোগের মাধ্যম রয়েছে তো। ঠিক আছে, তো আজকে দা বিগ এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, অনেক অনেক শুভকামনা রইল আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর এগিয়ে চলো। ঠিক আছে, বাই। প্রত্যেকে ভালো থেকো, শুভকামনা রইল অনেক।